যে বিসিএস একটা ভুল রাস্তায় আমি আসছি, এই জিনিসই তো আমার জন্য না। ওই সামনের ওই জায়গায় গিয়ে আমি কাজটা করতে পারবো কিনা এইটা ভেবে এখন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে আপনার অবস্থানের জাজমেন্ট করবেন না। বিসিএস এ ক্যাডার পদ দৌড়ে সেই সবচেয়ে বেশি এগিয়ে থাকে যে আসলে লিখিত পরীক্ষায় ভালো করে। ধরেন আপনি লিখিত পরীক্ষায় 580+ মার্ক পেয়ে গেলেন, তাহলে ভাইবায় একটা মোটামুটি মার্ক পেলেই আপনি আসলে ক্যাডার পেয়ে যাবেন। এই জন্য লিখিত পরীক্ষায় ভালো করার কোনো বিকল্প নাই। আমার দৃষ্টিতে বিসিএস এর 3টি ধাপের মধ্যে সবচেয়ে সহজ ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা, এবং এটা আমি আজকের আলোচনায় প্রমাণ করে দিব। তবে শুরুতে বলে রাখি, শারীরিকভাবে যদি চিন্তা করেন তাহলে এই লিখিত পরীক্ষা সবচেয়ে কষ্টের পরীক্ষা, কেননা টানা 8-9 দিন ধরে পরীক্ষা দিতে হয়। কোনো দিন 4 ঘন্টা, কোনো দিন 3 ঘন্টা, এবং আজকে সারাদিন 4 ঘন্টা লিখবেন, পরের দিন সকালে এসে আবার 4 ঘন্টা লিখবেন। এটা একটু শারীরিক স্ট্রেসের ব্যাপার, কিন্তু আপনি যদি এই শারীরিক কষ্টটাকে বাদ দিয়ে দেন তাহলে লিখিত পরীক্ষা হচ্ছে সবচেয়ে সহজ পরীক্ষা। কেননা সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে লিখিত পরীক্ষায় ভালো করা সবচেয়ে সহজ। কিন্তু অনেকেই আছে যে এইখানে সে আসলে হারায়া যায়, অনেকগুলা গাইড বই কিনে নিয়ে আসে, ইভেন একটা ডাইজেস্ট কিনতে গেলেও সেই ডাইজেস্টটা এত মোটা, তাকে কেটে 8-9 খণ্ড করতে হয়, এত বড় বই। তার মানে সে চিন্তা করে যে এই তো ডুবে গেলাম, আমি হারায়া গেলাম। আসলে ব্যাপারটা এরকম না। আপনি আলোচনা শুনতে থাকেন, আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, আসন্ন 46তম পরীক্ষার 2য় ধাপের রেজাল্ট পাবলিশ হওয়ার ফলে এরকম হয়েছে যে অর্ধেকের বেশি লিখিত পরীক্ষার্থী তারা আসলে আগে জানতো না যে তাদের সামনে লিখিত পরীক্ষা আছে। সো তারা লিখিত প্রিপারেশন আসলে নেয় নাই, তারা 47তম প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছিল, বা অনেকে আসলে পড়ালেখাই করতেছিল না, তারা সার্কুলারের জন্য ওয়েট করতেছিল যে সামনে পড়ালেখা করবে। একটা ভিন্ন রকম মানসিক উত্তেজনার মধ্যে তারা ছিল। এইরকম অবস্থায় প্রিলিমিনারিতে টিকে এমন অবস্থা হয়ে গেছে অনেকেরই যে মাথায় বাজ পড়ার মতন, যে এই অল্প সময়ে আমি কিভাবে প্রিপারেশন নিব। কিন্তু আমি আপনার জন্য বলি ভাই, এই অল্প সময়ে শুধু প্রিপারেশন না, আপনি প্রিপারেশন নিতে পারবেন, ওভারভিউ দিতে পারবেন, এবং আপনি টপ করে ফেলতে পারবেন। রিয়েলি আপনি টপ করে ফেলতে পারবেন। এই জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স, এবং আপনি আলোচনা শুনেন, আপনি রাস্তা পেয়ে যাবেন। আমি আপনাকে পড়ালেখা করে দিতে পারবো না, কিন্তু পড়ালেখা আপনাকে করতে হবে, বাট আপনি একটা রাস্তা পেয়ে যাবেন। আজকে আগেও যারা লিখিত দিয়েছেন, আপনি আপনি যে কৌশলে লিখিত দেন, আপনি আলোচনা শুনেন এবং আপনার কৌশলের সাথে আমি যে কথাগুলো বলি এই দুইটা কথা ব্লেন্ড করেন এবং চমৎকার একটা কৌশল সাজান এবং আসন্ন পরীক্ষায় ভালো করেন। তো সবার জন্যই আজকের আলাপ আলোচনা, এবং যারা প্রিলিমিনারি প্রস্তুতি নেবেন সামনে, তারাও একটা লিখিত সম্পর্কে যে একটা কনফিডেন্স, এটা আপনার চলে আসবে। ভাই, আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু আপনি যদি ভুলভাবে নিজেকে জাজ করে ফেলেন তাহলে আপনার সামনে যতই সম্ভাবনা থাক আপনি আসলে হারায়া যাবেন। আমি আপনাদেরকে একটা গল্প বলি, এই গল্পটা আপনার সামনে প্রস্তুতি নেওয়ার জন্য খুবই খুবই জরুরি। আমি যখন 43rd বিসিএসের প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছি, মানে সামান্য শুরু করেছি আর কি, বাজার থেকে ডাইজেস্ট কিনে এনেছি, ধীরে ধীরে পড়তেছি, বিসিএস ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি, ঠিক এইরকম একটা টাইমে তখন আমি ফেসবুক চালাই না, বাট একটা অ্যাকাউন্ট ছিল, ফেসবুক অ্যাকাউন্ট, যেটা আমরা কয়েকজন মিলে চালাতাম। তো ওই অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন বিসিএসের গ্রুপে, আপনারাও অনেক আছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি ঢুকে আসছি আর কি। তো মানুষ কি পোস্ট দেয় দেখি, মানুষ কি বলে দেখি, কি তথ্য শেয়ার হয়, এগুলো আমি দেখি, চুপি চুপি দেখে যাই আর কি। এখন যেহেতু বিসিএস এর রাস্তায় আসছি, আমি প্রিলিমিনারির গ্রুপ, রিটেন গ্রুপ, ভাইবার গ্রুপ সবগুলাতেই কিন্তু আমি ঢুকে চুপচাপ বসে আছি। ভাইবা গ্রুপগুলোতে দেখি যে যারা বিসিএস দিয়ে ক্যাডার হয়েছেন তারা তাদের ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন। তবে এখানে একটা কথা বলে রাখি, ভাইবা এক্সপিরিয়েন্স যেভাবে শেয়ার হয় আমার দৃষ্টিতে মনে হয় যে অনেক অনেক ক্ষেত্রে খুব এক্সাজারেটেড তথ্য দেওয়া হয়, যেটা আসলে ঘটে নাই, সেই রকম কথাবার্তাও চলে আসে। এটা একটা ভিন্ন ডিসকাশন, এটা আমরা ভিন্ন সময় করবো আর কি। তো প্রিলিমিনারি প্রস্তুতি দিচ্ছি, ভাইবার গ্রুপে গিয়ে ভাইবা এক্সপিরিয়েন্স একজন শেয়ার করেছে, 10-12টা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনে সে কিভাবে আনসার দিয়েছে চমৎকারভাবে একটা ভাইবা এক্সপিরিয়েন্স আমি পড়লাম, এবং পড়ার পরে তো আমার মাথায় বাজ পড়ে গেছে ভাই। একটা কোশ্চেন সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এবং আমার জাস্ট শরীর ঘেমে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো আমাকে করলে আমি তো একটারও উত্তর দিতে পারবো না, সো আমাকে তো ভাই বাবুর থেকে বের করে দিবে, আমি তো ভাই পাসই করতে পারবো না। সো আমি এমন হতাশ হয়ে গেলাম ভাই, যে বিসিএস একটা ভুল রাস্তায় আমি আসছি, এই জিনিসই তো আমার জন্য না। এত ভয় খেয়ে গেলাম যে পড়ালেখা ছেড়ে দিলাম, এবং এই যে পড়ালেখা ছেড়ে দিলাম, আবার পড়ালেখায় ব্যাক আসতে আমার অনেক দিন টাইম লেগেছে। গল্প এটা না, গল্প হচ্ছে
43তম বিসিএস এর ভাইবা দেওয়ার জন্য যেদিন আমি পিএসসির গেট দিয়ে ঢুকতেছি, আমার সেদিনকার কনফিডেন্স কি জানেন? সেই দিনকার কনফিডেন্স হচ্ছে আজকে আমি একটা এক্সট্রা অর্ডিনারি ভাইবা দিব। কেননা আমার প্রিপারেশন এত স্ট্রং যে কোনো কোশ্চেন করে আমাকে আসলে আটকাতে পারবে না। আমি একটা ফ্যালোলেস ভাইবা দিব এবং আমার কনফিডেন্সটা হচ্ছে এইরকম। আমি ভাইবা বোর্ড থেকে যখন বের হয়ে আসব, ভাইবা বোর্ডের যারা বিজ্ঞ মেম্বাররা আছেন তারা বসে আলাপ আলোচনা করবে যে একটা চমৎকার ভাইবা দিয়েছে ছেলেটা। এইরকম একটা গোল নিয়ে আমি ভাইবা দিতে পিএসসির মধ্যে ঢুকতেছি। যে আমি প্রিলিমিনারি প্রিপারেশনের আগে ভাইবা গ্রুপের একজনের ভাইবা এক্সপিরিয়েন্স দেখে পড়ালেখাই ছেড়ে দিছিলাম যে এই জিনিসই আমার না, ঠিক 1.5-2 বছর পরে সেই আমি পিএসসির গেট দিয়ে ঢুকতেছি একটা এক্সট্রা অর্ডিনারি ভাইবা দেওয়ার জন্য। দ্যাট ইজ কল্ড চেঞ্জ। আপনার আজকের অবস্থা দিয়ে যদি আপনি রিটেন পরীক্ষাকে জাজ করে ফেলেন তাহলে এটা ভুল করবেন। কেননা রিটেনে প্রিপারেশন নেওয়ার জন্য আপনার হাতে 3 মাস মতন টাইম আছে। সো এই 3 মাসে অনেক কিছু করা যায়। দিনে যদি 5 ঘন্টা করে পড়ালেখা করেন তাহলে 30 দিনে 150 ঘন্টা পড়ালেখা করা যায় এবং 3 মাসে 450 ঘন্টা পড়ালেখা করা যায়। আপনি চিন্তা করেন 450 ঘন্টা আপনি বিসিএসের সিলেবাসের উপর দিয়ে যদি স্মার্টলি প্রিপারেশন নেন তাহলে আপনি কোথা থেকে কোথায় চলে যেতে পারেন। সো নিজের জাজ করবেন হচ্ছে যেই দিন লিখিত পরীক্ষা শুরু হবে ওই দিন সকালে, আজকে না। আজকে আপনি জাজ করবেন যে আপনার কতটুকু উন্নতি দরকার। সেই উন্নতির জন্য আপনি চমৎকার একটা পরিকল্পনা সাজাবেন এবং ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। কখনো ওই সামনের ওই জায়গায় গিয়ে আমি কাজটা করতে পারবো কি না এইটা ভেবে এখন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে আপনার অবস্থানে জাজমেন্ট করে ফেলেন না। আপনার সামনে যে সময় আছে ভাই, অনেক কিছু করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন এবং আপনি সাথে থাকেন। দেখেন আমরা রিটেন জিনিসটাকে সহজ করে ফেলি। আচ্ছা, বর্তমান পৃথিবীতে মোটা দাগে যদি বলেন তাহলে কনফ্লিক্ট চলতেছে আসলে 3টা। একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একটা হচ্ছে পশ্চিম এশিয়ার ক্রাইসিস, আর আফ্রিকা মহাদেশে চলতেছে সুদানের ক্রাইসিস। এই 3টা কনফ্লিক্ট নিয়ে আসন্ন বিসিএস পরীক্ষায় প্রায় 150 মার্কের কোশ্চেন পাবেন আপনি। বিশ্বাস হচ্ছে না? আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার আগের একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, যেখানে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়েছি 44তম বিসিএস লিখিততে শুধুমাত্র রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন এসেছে 150রও অধিক। তো এখন তো শুধু একটা সংকট বলি নাই, 3টা সংকট। 3টা সংকটে আসলে আপনি প্রায় 200 মার্কের কোশ্চেন পাবেন। কোথায় পাবেন? আপনি বাংলাদেশ বিষয়বলিতে কোশ্চেন পাবেন, আপনি আন্তর্জাতিকে কোশ্চেন পাবেন, আপনি ইংরেজি রচনায় বাংলা রচনায় কোশ্চেন পাবেন, এমনকি বিজ্ঞানেও পেতে পারেন। এই সমস্ত জায়গায় এই 3টা কনফ্লিক্ট নিয়ে কোশ্চেন আসবে। তার মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার ক্রাইসিস, সুদানের যুদ্ধ, এই 3টা যুদ্ধ মিলাই কিন্তু একটা বিসিএসের সাবজেক্ট, যে সাবজেক্টের মার্ক কম হইলেও 150। এখন তাহলে এই 150 মার্কের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন? মানে আমরা প্রথম যে ভুলটা করে ফেলি, আমরা বাজারে যাই, লিখিতর বই কিনে নিয়ে আসি এবং বই দেখেই আসলে আমরা প্রথম ভয়টা পাই। কেননা লিখিতর একটা ডাইজেস্ট যদি কিনতে যান ভাই, সেই ডাইজেস্টটাও এত মোটা। তাহলে ডাইজেস্ট মানে কি? সব প্রিপারেশনের পরে এসে ডাইজেস্ট পড়বেন, প্রিলিমিনারিতে আপনারা যা করেন আর কি, সেই ডাইজেস্টটাও যদি এত মোটা হয় তাহলে আপনার মাথায় প্রথমে এই জিনিস ঢুকবে, ওরে বাপ রে বাপ, এত অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি ইংলিশের জন্য একটা বই কিনবেন, বাংলাদেশ বিষয়বলির জন্য একটা বই কিনবেন, ম্যাথের জন্য একটা বই কিনবেন, অনেক বই কিনবেন আসলে। এবং লিখিতর যে বই জমবে, সেই বই যদি একবার করে রিডিং পড়তে থাকেন আপনি, সেই রিডিং শেষ দিতেও ভাই 6 মাস টাইম লাগবে। কিন্তু আপনার কাছে লিখিত পরীক্ষার টাইম তো হচ্ছে 3 মাস। এর মধ্যে আপনি প্রস্তুতি নেবেন, আবার ওভারভিউ দিবেন। তো আপনি শুধু রিডিং পড়তেই তো আপনার 6 মাস লাগবে বই কিনে আনলে। তাহলে আপনার এরকম হার্ড ওয়ার্ক করলে চলবে না, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমাদের বাজারের বইগুলো কেমন জানেন? বাজারের বইগুলো হচ্ছে, ধরেন রাশিয়া ইউক্রেন সংকট পড়তেছেন আপনি, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। এবং আমার দৃষ্টিতে এইটা আসলে প্রিপারেশন নেওয়ার সবচেয়ে ওয়ার্স্ট ওয়ে। তাহলে আপনি স্মার্টলি প্রিপারেশনটা আসলে কিভাবে নেবেন, এই জন্য আপনাদের একটা তত্ত্ব শেখাই। এই তত্ত্বটার একটা নামও আমি দিয়ে ফেলেছি আজকে। এই তত্ত্বের নাম হচ্ছে আলু তত্ত্ব। গতকাল আমার স্টুডেন্টদের সাথে কথা বলতে গিয়ে এই জিনিসটা মাথায় আসছিল, তো আপনাদের সাথে শেয়ার করি। তাহলে তত্ত্বের নাম কি ভাই? তত্ত্বের নাম হচ্ছে আলু তত্ত্ব। আলু হচ্ছে এমন একটা সবজি, সে সব কিছুর সাথে ব্লেন্ড হয়ে যায়। আলু মাংসতে দিয়ে খেতে পারবেন, মাছে দিয়ে খেতে পারবেন, ভর্তা করে খেতে পারবেন, যে কোনো কিছুতে আপনি খেতে পারবেন। কিন্তু মাংসতে দেওয়ার সময় আলু আপনি যে সাইজে কাটেন,
মাছে দেওয়ার সময় কিন্তু ভিন্ন সাইজে কাটেন, আলু ভাজি করার সময় আপনি আর এক সাইজে কাটেন, আলু ভর্তা করার সময় ওকে পিষে ফেলেন। তার মানে একই আলু সব কিছুর সাথে ব্লেন্ড হলে কিন্তু আলু কাটার সাইজ আলাদা। এর মানে ঘটনাটা কি? আপনি রাশিয়া ইউক্রেন সংকটের টোটাল বিস্তারিত ব্যাপারটা আপনি জানবেন। বিস্তারিত মানে কি? খবর জানবেন না যে আজকে ইউক্রেন কয়টা বোম মারছে, রাশিয়া প্রত্যুত্তরে কয়টা বোম মারছে, এ জাতীয় বিষয় না। আপনি একটা অ্যানালাইসিস জানবেন যে এই যুদ্ধের কারণ কি, এই যুদ্ধে কারা কারা স্টেক হোল্ডার, এই যুদ্ধে কে কোন মোটিভেশন নিয়ে কাজ করতেছে, এই যুদ্ধে রাশিয়ার চাওয়া পাওয়া কি, পশ্চিমাদের চাওয়া পাওয়া কি, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশ্ব অর্থনীতিতে কারা লাভবান হচ্ছে, এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কি, এবং এই যুদ্ধ থেকে আমাদের দেশে কি প্রভাব পড়তেছে, এবং এই যুদ্ধ থেকে আমরা কি লেসন নিতে পারি। মোটা দাগে এই জিনিস সম্পর্কে আপনি একটা ধারণা রাখবেন, এবং এই পূর্ব ইউরোপের ম্যাপটা আপনি মাথার মধ্যে নিয়ে রাখবেন। তার মানে আপনার আলু রেডি। এখন কাজ হচ্ছে প্রশ্ন পড়বে। লিখিত পরীক্ষায় রাশিয়া ইউক্রেন নিয়ে কী টাইপের প্রশ্ন করেছে, ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতন করে আপনি আপনার আলু কাটবেন। তার মানে প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে আপনি ওই অনুযায়ী উত্তর দেওয়া শুরু করবেন, এবং এইটাই মেইন মেকানিজম ভাই। পরীক্ষার হলে না যত প্রশ্নের উত্তর শিখেন, যত ডেটা শিখেন, বাজার থেকে ডেটা ব্যাংক কিনতে পাওয়া যায়, কোটেশন ব্যাংক কিনতে পাওয়া যায়, এগুলো ভাই কিছুই মনে থাকে না। বুঝতে পারছেন? কিছুই মনে থাকে না। তাহলে আপনাকে কি করা উচিত? আপনি শিখবেন কি জানেন? যা পরীক্ষায় লিখবেন তাই শিখবেন। যা পরীক্ষায় লিখবেন আপনার প্রস্তুতি হবে যে আমি এই এই জিনিস শিখব এবং এই জিনিস লিখবই। কিভাবে লিখতে হয় জানেন? জোরপূর্বক লিখতে হয়। তার মানে প্রশ্নের উত্তর দিতে দিতে উত্তরটাকে এমনভাবে রেডি করতে হয় যেন আপনার জানা ইনফরমেশন ওইটার সাথে ব্লেন্ড হয়ে যায়, এবং এই সমস্ত কনফ্লিক্ট রিলেটেড কিছু তত্ত্ব শিখতে হয়, একাডেমিক তত্ত্ব। যেমন আমরা পশ্চিম এশিয়া সংকটের ভিডিওতে গতদিন আপনাদেরকে 3টা স্ট্র্যাটেজি শিখিয়েছিলাম। একটা হচ্ছে ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি, একটা ছিল জেনোসাইড স্ট্র্যাটেজি, এবং আর একটা ছিল ল্যান্ড ইনভেশন স্ট্র্যাটেজি। এইগুলো কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনের একাডেমিক শব্দ। এই ধরনের কিছু তত্ত্ব শিখবেন আপনি, যেই তত্ত্ব দিয়ে আপনি বিশ্লেষণ করবেন। তার মানে ব্যাপারটা এরকম হবে, আপনি আলুটাকে এমনভাবে কাটবেন যেন আপনার আলু কাটা দেখে মনে হয় যে আপনি একজন শিল্পী আসলে। এবং আপনি কিছু কোটেশন শিখবেন। তবে কোটেশন শেখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে ম্যাক্সিমাম কোটেশন আসলে পরীক্ষার হলে মনে থাকে না ভাই। এই যে 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষায় মাথায় এত জ্যাম বেঁধে যায় ভাই, ওই টাইমে কিছুই মনে থাকে না। পরীক্ষার হল থেকে বের হয়ে আসবেন, আল্লাহ এই জিনিসটা লিখি নাই আমি, এটা তো লেখার কথাই ছিল, এরকম ফিলিংস হবে। মানে সবচেয়ে সহজ জানা জিনিসটা, যে জিনিস আপনি সবার কাছে বলেন, সব জায়গায় লেখেন, এটা হতে পারে ওই দিন লিখতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি বড় বড় কিছু তাত্ত্বিকের নাম মনে রাখবেন, এবং বড় বড় কিছু আন্তর্জাতিক সম্পর্কের কিছু মানুষের রথী মহারথী যারা, এদের নাম মনে রাখবেন। কিছু ঐতিহাসিক প্রেসিডেন্টের নাম মনে রাখবেন। সব প্রেসিডেন্ট না, আমেরিকার 47টা প্রেসিডেন্টের কিন্তু আপনি নাম জানেন না, কিন্তু বিগ বিগ জায়েন্ট কয়েকজনের নাম জানেন। আন্তর্জাতিক সম্পর্কের কিছু বড় বড় প্রফেসরের নাম শিখবেন, যেমন ধরেন নোয়াম চমস্কি, জন জে মার্শেইমার, টিম মার্শাল, এই টাইপের লোকজনের। তার একটা আর্টিকেলের মেন থিম আপনি শিখে রাখেন, এবং পরীক্ষার হলে আপনার উত্তরের সাথে রিলেট করে নিজের ভাষায় আপনি তার একটা ব্যাপার লিখে দেন। সে হুবহু আপনার কথাটা না বললেও সে এ জাতীয় কথাই বলেছে, কিন্তু আপনি পরীক্ষার হলে যেহেতু মনে রাখতে পারবেন না, এবং এইগুলা ব্লু কালার দিয়ে লিখবেন। তো এইগুলো হচ্ছে আপনার লেখার অলংকার। এখন ব্যাপার হচ্ছে এই টাইপের ইনফরমেশন আপনি কোথা থেকে গ্যাদার করবেন আসলে, এটা সবচেয়ে বড় কোশ্চেন, এবং আমরা এখন এইটার উত্তর দিই। আপনি একটা পত্রিকা পড়বেন। পত্রিকা পড়া ইম্পর্টেন্ট না, আপনি কিন্তু খবরের জন্য পত্রিকা পড়তেছেন না। একজন লোক দৈনন্দিন খবরের জন্য পত্রিকা পড়ে, আর আপনি সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য পত্রিকা পড়বেন। দুইজনের দৃষ্টিভঙ্গিই আলাদা। আপনি খেয়াল করবেন যে প্রতিদিনের পত্রিকায় এই রকম কোনো না কোনো ফিচার ছাপা হয়, যেইখানে বাংলাদেশের কোনো একটা ঘটনা, বা আমাদের উপমহাদেশের কোনো একটা ঘটনা, বা আমরা যে মোটা দাগের 3টা যুদ্ধের কথা বললাম, এদের একটা ওভারঅল অ্যানালাইসিস কেউ একজন করছে। তিনি কিন্তু খবর দেন নাই, তিনি একবারে প্রথম থেকে ভবিষ্যৎ পর্যন্ত অ্যানালাইসিস করছেন, এবং যারা এইগুলা লেখেন এরা আসলে খুব হাই প্রোফাইল লোকজন। আপনি এই টাইপের ফিচার পড়বেন, এবং এই টাইপের ফিচার পড়বেন আপনি অবশ্যই ইংরেজি পত্রিকা থেকে। এবং এর ফলে কি হবে জানেন?
একই সাথে বৈশ্বিক একটা ব্যাপারের ইনডেপথ নলেজ আপনি পেয়ে গেলেন এবং সাথে সাথে আপনার ইংরেজির একটা চমৎকার প্রিপারেশন হলো। আমরা একটা উদাহরণ দিই, আপনি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ডেইলি স্টারে 27 নভেম্বরে পাবলিশ হওয়া হচ্ছে একটা জিও পলিটিক্যাল ইনসাইড। যাই হোক, পত্রিকাটা ডেইলি স্টার নিলাম কেননা আমার হাতের কাছে এই পত্রিকাটাই ছিল, অনলাইন থেকে জাস্ট এইরকম পাইনি। আপনারা অবশ্যই হার্ড কপি পত্রিকা পড়বেন। সো আমার হাতের কাছে এটা ছিল তাই, বাট আমি মানে কোনো পত্রিকাকে প্রমোট করতেছি না। দ্য ওয়েস্ট প্যান্ডোরাস বক্স ইজ স্টার্টিং টু ক্র্যাক। এখন এই ফিচারটা কে লিখেছেন? দেখেন, যিনি লিখেছেন তিনি হচ্ছে বাংলাদেশের যিনি ফিলিস্তিনের অ্যাম্বাসিডর, তিনি লিখেছেন। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এটার মানে টোটাল নিউজটার গুরুত্ব আসলে কতটুকু। এবং মজার বিষয়, এখান থেকে আপনি প্রচুর ইংলিশ শিখবেন, ধীরে ধীরে প্রচুর ইংলিশ শিখবেন। যেমন ধরেন, প্রথম লাইনেই আপনি একটা শব্দ পেয়ে যাচ্ছেন, প্যান্ডোরাস বক্স। এই প্যান্ডোরাস বক্সটা কি আসলে, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার আর কি। এটা দেখেই ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে শেয়ার করতেছে আর কি। প্যান্ডোরাস বক্স হচ্ছে, প্যান্ডোরা হচ্ছে গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার। তো ঘটনাটা হচ্ছে, জিউস এই প্যান্ডোরাকে একটা বক্স দিছে, বক্স দিয়ে বলছে এটা হচ্ছে মানবতার বাক্স, এই বাক্স দিয়ে মানুষের কল্যাণ হবে, তবে তুমি কখনোই এই বাক্স খুলতে পারবা না। এটা দিয়ে জিউস চলে গেছে। তো প্যান্ডোরা তো একটা অবাক হয়ে গেছে, কি আছে এই বক্সের মধ্যে, এইটা দেখার জন্য সে থাকতেই পারতেছে না, তার ঘুম হচ্ছে না, সে চিন্তা করতেছে এটা তো খুলতেই হবে, খুলতেই হবে, খুলতেই হবে। এবং সে একসময় এটা খুলে ফেলছে, মানে তার কিউরিসিটির জন্য সে এটা খুলে ফেলছে। এবং এটা খুলে ফেলার পরেই যত প্রকার অশান্তি, যত প্রকার কষ্ট, দুঃখ নেমে আসছে প্যান্ডোরার জীবনে, মানুষের জীবনে। দ্য প্যান্ডোরাস বক্স ইজ স্টার্টিং টু ক্র্যাক। তার মানে পশ্চিমের যে প্যান্ডোরার বক্স, এটা এখন ভেঙে যাবে এবং পশ্চিমে অশান্তি নেমে আসবে। তার মানে আমাদের মুসলিম সেন্টিমেন্ট থেকে সে একটা পজিটিভ নিউজ হয়তো বা এখানে দেওয়ার ট্রাই করছে। এবং এইখানে আপনি টোটাল নিউজটা পড়বেন, টোটাল নিউজ থেকে আসলে আপনি তথ্য পিক করবেন কিভাবে জানেন? ধরেন আমি পুরাটা এখন আসলে পড়তেছি না, আপনারা এটা ভালো মতন পড়বেন। ধরেন আমি একটা জায়গার একটা লাইন নিচ্ছি, দেখেন, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ডস অ্যান্ড আদার ইউরোপিয়ান নেশনস এক্সেপ্ট জার্মানি হ্যাভ কশাসলি স্টেটেড দে উইল অ্যাক্ট ইন লাইন উইথ আইসিসি স্ট্যাটিউস। তার মানে এইখান থেকে আপনি একটা তথ্য পিক করে নিলেন যে আইসিসি যে নেতানিয়াহুর অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে সেইটার সাথে কিন্তু একমত পোষণ করছে কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশ। শুধুমাত্র কে নেয় নাই? জার্মানি। সো আপনি একটা জিনিস বুঝলেন যে ওয়ার্ল্ডের কিছু বড় বড় দেশ এখন প্যালেস্টাইনের পক্ষে আছে, বাট ঘোর ইসরায়েলের পক্ষে আছে ইউরোপের একটা দেশ জার্মানি। তাহলে আপনি প্যালেস্টাইনিয়ান কনফ্লিক্টের ভেতরে যখন ব্যাখ্যা করবেন যে আন্তর্জাতিক কোন দেশ কোন পক্ষে আছে বর্তমান টাইমে, তখন কিন্তু আপনি এই জাতীয় একটা ইনফরমেশন সেইখান থেকে দিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এইখানে এই টোটাল নিউজটার মধ্যে আরও এরকম চমৎকার চমৎকার ইনফরমেশন আছে। তাহলে আসন্ন লিখিত পরীক্ষায় ধরেন পশ্চিম এশিয়ার সংকটে লিখতে গিয়ে যদি আপনি এইরকম মোটা দাগে 10-12টা আপনি এইরকম মানে মোটামুটি পলিটিক্যাল ইনসাইড আছে এইরকম নিউজ আপনি পড়ে নেন, এবং এই নিউজগুলো কিন্তু দাগায় পড়তে হবে ভাই পত্রিকায়, এবং হার্ড কপি পত্রিকা পড়বেন এবং এই অংশগুলো কেটে রাখবেন। এইটাই কিন্তু আপনার শিট, এইটাই আপনার নোট, এই পত্রিকাটাই নোট। এবং আপনি মাঝে মাঝে এই দাগানো লাইনগুলা কি করবেন? ওভারভিউ দিবেন, যেন এই তথ্যগুলো আপনি পরীক্ষার হলে লিখতে পারেন। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? আপনি রিটেনের জন্য তথ্য পেলেন এবং আপনার ইংলিশ ঠিক হয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমি তো ইংরেজিতে অনেক দুর্বল, এই জিনিস পড়ে আমি কুলকিনারা করতে পারি না। ভাই, আপনার ইংরেজির দুর্বলতা কেটে যাবে বলে দিচ্ছি, শুধুমাত্র রিডিং পড়েন, শুধুমাত্র রিডিং পড়েন। এবং আমি এই কথা খুবই লাউডলি বলতে চাই যে বিসিএস লিখিততে ইংরেজিতে ভালো করতে হলে আপনাকে মোট 3টা কাজ করতে হবে। তার 1 নাম্বার কাজ হচ্ছে রিডিং, 2 নাম্বার কাজ হচ্ছে রিডিং এবং 3 নাম্বার কাজ হচ্ছে রিডিং। এবং বিলিভ ইট অর নট ভাই, আপনার কাছে যদি মনে হয় আমি ইংরেজিতে খুবই দুর্বল, আমি নিজে কিন্তু গ্রামের স্কুল কলেজে পড়ালেখা করছি, আমার ইংরেজির অবস্থা খুব ভালো না, আমি এখনও ইংরেজি ধরেন খুব ভালো মতন উচ্চারণ করতে পারি না, কিন্তু লেখার ক্ষেত্রে ভাই পড়ার কোনো বিকল্প নাই। এবং এটা আমি আমার ইংরেজির একটা ভিডিওতে এটা জিনিসটা প্রমাণ করেছিলাম যে লিখতে লিখতে লেখক না, পড়তে পড়তে লেখক। আপনাকে প্রচুর পড়তে হবে। আপনি যখন এইরকম একটা নিউজ পড়বেন, এই যে আজকে আপনি একটা জিনিস শিখে গেলেন, প্যান্ডোরাস বক্স, একটা শব্দ শিখলেন, এবং আপনি যে লাইনটা আমরা পড়েছি এইখানে যে স্ট্যাটিউটস, এই যে স্ট্যাটিউট মানে কি? এটার মানে হচ্ছে আইন বা ল।
এখন ব্যাপারগুলা কি জানেন, এই যে আপনার ভোকাবুলারি ইনক্রিজ হচ্ছে এবং আপনি পরের দিন যখন রিডিং পড়বেন না, এ জাতীয় ভোকাবুলারি আপনি আবার পাবেন। সেই যে বাই রিপিটেশনের নতুন নতুন ফিচার পড়বেন, সেইখানে আগের দিন শেখা শব্দ পাবেন। আপনার শব্দ ভাণ্ডার বড় হবে। আরও যে ব্যাপার হবে, আপনি দেখবেন যে কিছু কিছু সেন্টেন্স আছে যিনি রাইটার খুবই চমৎকারভাবে সেন্টেন্সটা সাজিয়েছে, পড়তে গেলেই না ভালো লাগে, মনে হয় যে আর কি চমৎকারভাবে তিনি লিখছেন। তো এইখান থেকে না কিছু সেন্টেন্স স্ট্রাকচার পিক করে নেওয়া যায় এবং এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনি চমৎকারভাবে খাতায় লিখে রাখবেন এবং আপনি যখন লিখবেন ওই জিনিসটা ইন্টেনশনালি ঢুকানোর ট্রাই করবেন যে আমি আমার বক্তব্য এই রকম সেন্টেন্সে লিখব। 1 দিন 2 দিন 3 দিন 10 দিনের দিন হয়ে যাবে ভাই। এবং এমন হতে পারে যে আপনার এই রকম একটা ফিচার পড়তে আপনার 2 দিন টাইম লাগতেছে ভাই। প্রথম দিন যদি 2 দিন লাগে অসুবিধা নাই, দ্বিতীয়টা পড়তেও 2 দিন লাগুক অসুবিধা নাই, 3 নাম্বারটা পড়তে 1.5 দিন লাগবে, 4 নাম্বারটাও 1.5 দিন লাগবে, 5 নাম্বারটাই 1 দিন লাগবে এবং ধীরে ধীরে দেখবেন আপনি দিনের মধ্যে অনেক ফিচার পড়ে ফেলতেছেন। বাট ইংরেজিতে ভালো করতে হলে আপনাকে এখানে আর একটা কাজ করতে হবে। ব্যাপার হচ্ছে, ধরেন আপনি এই ফিচারটা আজকে পড়লেন, তাদের জন্য আমি বলতেছি যাদের ইংরেজির অবস্থা খারাপ। ধরেন আপনি এই পশ্চিম এশিয়া সংকট নিয়ে পত্রিকার থেকে যে ফিচারটা দেখালাম, ধরেন এইরকম একটা ফিচারই আপনি পড়লেন। পড়ার পরে আপনি কিছু তথ্য পিক করলেন এবং কিছু শব্দও আপনি শিখলেন ভোকাবুলারি। এখন আপনি কি করবেন জানেন, প্রত্যেক দিন 1 ঘন্টা আপনি আলাদা করে রাখবেন, যে 1 ঘন্টা আপনি ইংরেজির রাইটিংকে ডেভেলপ করবেন। তো ঘটনা কি, আপনি 1 ঘন্টা ইংরেজি লিখবেন। কি লিখবেন? ওই ফিচার পড়ে আপনি কি শিখেছেন সেইটা নিজের ভাষায় ইংরেজিতে লিখবেন এবং চেষ্টা করবেন এই লেখার মধ্যে আজকে যে ভোকাবুলারিগুলো শিখেছিলেন বা নতুন নতুন যে ভোকাবুলারি আপনি শিখতেছেন সেইগুলো ওই লেখার মধ্যে ইনক্লুড করা এবং চমৎকার চমৎকার যে সেন্টেন্স স্ট্রাকচার আপনি শিখতেছেন সেইগুলো এটার মধ্যে ইনক্লুড করা। এর জন্য আর কিছুই লাগবে না ভাই। এবং এইটা 10 দিন 20 দিন 1 মাস করেন ভাই, এবং আপনার ইংরেজি কই থেকে কই চলে যাবে ভাই আপনি চিন্তাই করতে পারবেন না। আপনার ডেভেলপমেন্টটা কোন লেভেলে হবে। সো ভয় পাওয়ার কোনো কিছু নাই ভাই। দুর্বলতা আছে এটা তো আপনি আইডেন্টিফাই করেই ফেলছেন, তো আপনি তো আপনার রোগ ডায়াগনোসিস করে ফেলছেন, এখন ট্রিটমেন্ট করবেন, খুব স্বাভাবিক। এখন এটা তো এরকম না যে জাদুবিদ্যা, আপনি আমার কাছে আসবেন একটা জাদু দিয়ে আপনার ফু দিয়ে দেবো, আপনি ইংলিশ শিখে যাবেন, লাফাইতে লাফাইতে আপনি ইংলিশ বলতে বলতে চলে যাবেন। ওই যে একটা বিস্কিটের অ্যাড দেয় না, যে আইএলস শিখবে, বিস্কিট খা, বিস্কিট খেয়েই সে ইংরেজি বলা শুরু করে দিছে। এটা তো বিজ্ঞাপন না ভাই। তো পৃথিবীতে এরকম কোনো জাদুবিদ্যা নাই তো যে 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 জাদু পরে আপনাকে 2টা ফু দিয়ে দিলাম, আপনি সাথে সাথে গলগলায় ইংলিশ বলা শুরু করলেন। আমি যেভাবে আপনাকে ইংলিশ শিখতে বললাম, পড়বেন পড়বেন পড়বেন, সেন্টেন্স পিক করবেন, শব্দ পিক করবেন এবং লিখবেন। এতে করে কি হইল দেখছেন? এক হচ্ছে আপনি ইংলিশ শিখতেছেন এবং সেটা যেন তেন ইংলিশ না, আপনি খুব স্মার্ট ইংলিশ শিখতেছেন। সাথে সাথে আপনার এই যে বললাম না 150 মার্ক, কম হইলেও ভাই 150 বলতেছে শুধু আন্তর্জাতিকের। এই যে আন্তর্জাতিকের 3টা যুদ্ধ, কম হইলেও 150 মার্ক মিলায় নিয়েন ভাই। 46তম বিসিএস পরীক্ষা দিয়ে যে সবগুলা সাবজেক্ট মিলায় এই 3টা কনফ্লিক্ট থেকে যোগ করার পরে 150 মার্ক আপনি পান কিনা মিলিয়ে নিয়েন আমার কথা আজকে। তো আপনার একই সাথে ইংরেজির 200 মার্কের প্রস্তুতি হয়ে যাচ্ছে কিন্তু, এবং এইগুলা 150 মার্কের প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো এইগুলাকে বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। এবং আপনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের সাথে আমাদের প্রতিবেশী দেশের সম্পর্ক, এই যে অ্যানালাইসিস রিলেটেড বড় বড় দেখবেন ডিপ্লোমেটরা, বাংলাদেশের বড় বড় চিন্তাবিদরা পত্রিকায় লেখে, এই রকম চিন্তাবিদদের নিউজ আপনি করবেন। আপনি কখনোই আজকে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন মারা গেছে সেই টাইপের ইনফরমেশন আপনি পড়বেন না। আপনি পত্রিকায় খবর খুঁজবেন না, আপনি পত্রিকায় অ্যানালাইসিস করবেন। এবং কিছুদিন যখন আপনি এরকম অ্যানালাইসিস পড়ার মধ্যে থাকবেন, তখন আপনি দেখবেন রাইটার পিক করে নিতে পারবেন যে স্পেসিফিক পত্রিকায় কিছু রাইটার আছেন যে রাইটারগুলার লেখার টোন ভালো এবং তাদের অ্যানালাইসিস ভালো। এরপরে আপনার আর বলা লাগবে না, ওই রাইটারের লেখা একটা ফিচার পেলেও আপনি পড়ে ফেলবেন। তবে ফিচার পড়ার আগে তাদের প্রোফাইল দেখে নেবেন, যে আপনি অবশ্যই হাই প্রোফাইলের মানুষজনের কথাবার্তা শুনবেন। একটা মানুষের কথার ওজন কত, এই জিনিসটা অনেক সময় বোঝা যায়, ম্যাক্সিমাম সময় বোঝা যায় যে তার প্রোফাইলটা কত ওজনের। সো যার তার লেখা আপনি পড়বেন না, আপনি অবশ্যই একজন ওই বিষয়ে বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অঙ্গনে ওই বিষয় নিয়ে কাজ টাজ করতেছে এরকম। আপনি শুধু দেশীয় পত্রিকা পড়বেন ব্যাপারটা তা না, আপনি অনলাইন থেকে প্রজেক্ট সিন্ডিকেট, দ্য ডিপ্লোমেট, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ,
এই টাইপের পত্রিকাতে যারা বড় বড় মানুষ লেখেন তাদের লেখা পড়বেন। আপনি অনেক বাংলাদেশি পত্রিকা দেখবেন যে এই সমস্ত পত্রিকা থেকে তথ্যকে হুবহু ট্রান্সলেট করে। আবার অনেক ইংলিশ পত্রিকায় দেখবেন যে সরাসরি ওইখানকার নিউজ এসে চেপে দিছে এবং তারা লিখেই দিছে যে ফ্রম প্রজেক্ট সিন্ডিকেট বা ফ্রম ওয়াশিংটন পোস্ট। তার মানে যে লোকটা প্রজেক্ট সিন্ডিকেটে লিখতেছে সে কিন্তু আরও বড় রথী মহারথী এই লাইনের। সো তার একটা অ্যানালাইসিস থেকে আপনি নলেজ নিলেন, সেই নলেজ দিয়ে আপনি আপনার আলুটা সাজাইলেন এবং কোশ্চেন অনুযায়ী ওই আলুকে কেটে কোটে আপনি উত্তর দিয়ে দিলেন। আপনি পরীক্ষায় যা লিখবেন ওই খাতা ফটোকপি করে বাজারে বিক্রি করে দেওয়া যাবে। ব্যাপারটা আসলে তাই। আজকের আলোচনার প্রধান টার্গেট ছিল আপনার মধ্যে এই বীজটা ঢুকায় দেওয়া যে রিটেন খুবই সহজ, যে কয়টা দিন টাইম থাক না কেন রিটেনের আসলে প্রিপারেশন নেওয়া যায়। আমরা সাবজেক্ট বাই সাবজেক্ট আপনি কোন স্ট্র্যাটেজিতে প্রস্তুতি নেবেন এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আপনি কমেন্টে জানাবেন যে কোন সাবজেক্ট নিয়ে, কোন বিষয় নিয়ে আপনি আসলে জানতে চান বা আপনি আসলে প্রবলেমে আছেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, 47তম প্রিলিমিনারি এবং 46তম রিটেন দুইটার জন্য স্পেসিফিক, একটা প্রিলিমিনারি এবং আর একটা রিটেনের জন্য আমি একটা স্পেশাল ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে আমি কিছু ছেলেপেলেকে গাইডলাইন করব। সেই ব্যাচ দুটোর বিস্তারিত তথ্যের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইন্টারেস্টেড হলে সেখানে জয়েন করতে পারেন। আশা করি আমাদের সিম্পোজিয়াম অনেক ভালো আগাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। মনে রাখবেন ভাই, নিজেকে ভুলভাবে জাজ করে ফেলা যাবে না, আপনার পোটেনশিয়াল অনেক বেশি।